সব দিকের অবস্থা ঠিকঠাক তো, তাই না? অনেক গ্লাসে প্রথম চুমুকটি দিয়ে বলল, হ্যাঁ, সব কিছু আন্ডার কন্ট্রোল। বাই দ্য ওয়ে, তুই ভেনিসে ব্যাক করছিস কবে? কাল দুপুরে হয়তো রওনা দিব। সিসিলি আসার আগে এই বুড়োকে কি বলে এসেছিলিস? কিছুই বলিনি। আমাদের দেখা হয়নি। সাভিয়াকে ভার্সিটিতে ছেড়ে বাড়িতে গিয়ে ব্যাগ গোছাতে গোছাতে শুনলাম শ্বশুর আব্বাও তার প্রিয় ভাগ্নে বিজনেসের কাছে আমেরিকা পাড়ি জমিয়েছে। তা কয়েকদিনের জন্য? 4 দিনের ট্যুর বলে। গুড, ভালোই হয়েছে। তোকে এক্সট্রা কোনো কাহিনী বানাতে হয়নি। রাগিব গ্লাসে শেষ চুমুকটি দিয়ে গ্লাস সরিয়ে রাখলো, বলল, হয়নি, বাট হবে। তুই কি ভাবছিস ওই পুরোটা এত সহজে মানবে? আমি ভেনিস ছেড়ে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি। অবশ্যই এর উপযুক্ত প্রমাণ চাইবে। তবে আমিও কম নাকি? প্রমাণ, ঘটনা, ক্যারেক্টার সবই বানানো আছে। জাস্ট সময় মতো সবকিছু এক্সিকিউট করার পালা। রাগিবের পরিকল্পনা শুনে অনেক বিস্তৃত হাসলো। রাগিবের পিঠে সশব্দে একটি চাপড় দিয়ে বলল, তোর সাথে কেউ পেরে উঠবে না দোস্ত। ইস, এই বুড়োটা যদি জানতো কোন চক্রের পাল্লায় পড়েছে সে, আহা, সেই ফিলিংসটাই হবে অন্যরকম। এই বলে অনেক সহ রাগিবও হেসে উঠল। আকস্মাৎ মেয়ের কণ্ঠস্বর কর্ণপাত হতেই উলের বুননে বাধা পড়ল সালমা বেগমের। অর্ধবুননকৃত সোয়েটারটা রেখে ঘাড় ঘুরিয়ে দরজার ওপারে দৃষ্টি রাখলেন তিনি। মৃদু হেসে বললেন, মায়ের রুমে আসতে কি জিজ্ঞেস করতে হয়? পাগল মেয়ে, আয়। অনুমতি পেয়ে সাবিহা রুমে প্রবেশ করল। মায়ের সম্মুখ প্রান্তে বসে কোনো রূপ ভনিতে ছাড়াই ম্লান হেসে জিজ্ঞেস করল, আম্মু, তুমি কি বিয়েতে একমত? আকস্মাৎ মেয়ের নিকট হতে এমন প্রশ্ন শুনে আশা করেনি সালমা বেগম। ফলস্বরূপ কিঞ্চিত হকচকিয়ে গেলেন তিনি। বললেন, হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন পুতুল? এই প্রশ্ন কেন করছি সেটা জানার চেয়ে তোমার উত্তরটা আমার জানা বেশি দরকার আম্মু, বলো। সালমা বেগম ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। কিয়ৎক্ষণ সময় নিয়ে বললেন, তোর বাবার সামনে আমার চলে না রে পুতুল। সাবিহা হতাশ হলো। ফিরতি কোনো প্রশ্ন করল না, তবে নিমেষের মাঝেই মুখশ্রীর ভাবভঙ্গি বদলে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি রাকিবকে পছন্দ করি আম্মু। হয়তো ওনাকে ভালোবাসতেও শুরু করেছি। এখন তুমিই বলো, কি করব আমি? মেয়ের কথা কর্ণপাত হওয়া মাত্র সালমা বেগম বিস্ময়ে নেত্রযুগল বৃহদাকার করলেন। তিনি ঘুণাক্ষরে কল্পনা করেননি সাবিয়া হঠাৎ এসে এভাবে রাগিবের সম্পর্কে কথা বলবে। সালমা বেগম আকাশসম বিস্ময়ের সহিত চিন্তা করলেন, আশ্চর্য, এত ঘটনা ঘটল কবে? সাবিহা যেমন রাগিবকে পছন্দ করে, রাগিবও কি সাবিহাকে সেইভাবে পছন্দ করে? যদি সত্যিই দুজন দুজনাকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে সাবিহার বিয়ে অন্য ছেলের সাথে কি করে হতে পারে? এ বিষয়ে কি সালমা বেগম তার স্বামীর সাথে কথা বলবেন? কিন্তু এত সাহস যে তার মাঝে নেই। তাহলে ছেলেটার নাম আদিল। ভেনিসে সপরিবারে বসবাস করে। বাসায় বাবা, মা ও ছোট ভাই আছে। তবে সবার আড়ালে ওর ওয়াইফও আছে। আই মিন, আদিল বিবাহিত। তবে এ ব্যাপারে ওর পরিবারের কেউই জানে না। আর ওর ওয়াইফের সাথে অনেকদিন যাবৎ দেখা করে না, তবে ফোনে মাঝে মাঝেই কথা বলে। এক নিঃশ্বাসে তথ্যগুলো দিয়ে দম ফেলল অ্যান্ড্রু। তার কথা শুনে আনন্দিত হলো রাগিব। আদিলের সম্পর্কে এমন তথ্য জানবে এটা সে কল্পনাও করেনি। রাগিব পহেলা হতেই ভেবে রেখেছিল আদিলকে অন্যভাবে সামলাবে সে, কিন্তু ওর বিবাহিত হওয়ার কথা শুনে পুরো পরিকল্পনায় অন্যদিকে ঘুরিয়ে দিল। কিয়ৎক্ষণ বাদে স্বাগতোক্তি করে বলল, ইট উইল বি স্মুথ গেম। এত স্মুথ গেম খেলে মজা নেই, কিন্তু কি আর করার। তোমার ভাগ্য ভালোই ভালো কেটে যাওয়ার ছিল মিস্টার আদিল। ভাগ্যের সামনে তো কারো জোর নেই। হোয়াট এভার, বি রেডি মিস্টার আদিল। এই বলে বাঁকা হাসল রাগিব। রাগিব সিসিলি হতে ভ্যানিশে ফিরেছে গতকাল। ভ্যানিশে ফিরে সে পূর্বের ন্যায় সিসিলির সবার সাথে সব রকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, ব্যতীত অ্যান্ড্রু। রাগিব ভ্যানিশে নতুন দুজন গুপ্তচরের ব্যবস্থা করে নিয়েছে, যারা সিসিলি শহরের স্থানীয় এবং রাগিবের অধীনে কাজ করে। তারা লোকচক্ষুর আড়ালে ভ্যানিশের স্থানীয় মানুষ হয়ে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করবে, তবে অভ্যন্তরীণে তারা নিজেদের উপর আরোপিত সকল কাজ করবে। রাগিব ইতোমধ্যে নিজের পরিকল্পনা পুরোপুরি সুবিন্যস্ত করে নিয়েছে। আপাতত তার মূল লক্ষ্য আদিলের আসল রূপ সাবিহা ও তার মায়ের সম্মুখে নিয়ে আসা। এতে সে মূল চাক্ষুষ সাক্ষী হিসেবে সালমা বেগমকে চিহ্নিত করেছে। এবার পরিকল্পনা অনুযায়ী কাজ হলেই আদিলের লুকোচুরি খেলা শেষ।
সাবিহা ভার্সিটি শেষ করে সেখান থেকেই সোফিয়ার বাসায় চলে গিয়েছে। সালমা বেগমের কাছে বলে গিয়েছে জরুরি অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য গ্রুপ স্টাডি করবে তারা। সালমা বেগমও এতে অনুমতি দিয়েছেন। আফসার সাহেব ও সামাদ এখনও আমেরিকা হতে ফেরেনি, তাদের আগামীকাল ফেরার কথা। এ কারণে বাড়িতে আপাতত সালমা বেগম, সাবিত ও রাগিব অবস্থান করছে। সাবিত নিজের রুমে বসে ভিডিও গেম খেলতে ব্যস্ত। এদিকে রাগিব অফিস হতে ফিরেছে বিকেল 5:30টায়। রাগিবকে অফিস হতে ফিরতে দেখেই সালমা বেগম পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী রাগিবের সাথে আলাপ আলোচনা করতে মনস্থির করলেন। ফলে খানিক বাদে তিনি চা নাস্তা নিয়ে গেস্ট হাউসে উপস্থিত হলেন। সাময়িকভাবে রাগিবের রুম বলে পরিচিত গেস্ট রুমে পা রাখতেই সালমা বেগম দেখলেন রাগিব পোশাক পাল্টে বিছানায় হেলান দিয়ে বসে ফোন চালাচ্ছে। ট্রে সহ সালমা বেগম দরজায় করাঘাত করতেই রাগিব দ্রুত উঠে বসে। তড়িঘড়ি করে হাত হতে ফোন রেখে দরজার নিকট এগিয়ে গেল সে। ঠোঁটের কোণে ভদ্রতাসূচক হাসি বজায় রেখে সালমা বেগম জিজ্ঞেস করলেন, আন্টি আপনি এখানে? আসুন, ভেতরে আসুন। সালমা বেগম ভেতরে এলেন। খাটের সম্মুখে অবস্থিত সোফায় বসে পড়লেন। রাগিব সেই টুলটি নিয়ে সালমা বেগমের সম্মুখ প্রান্তে বসে জিজ্ঞেস করলো, হঠাৎ এভাবে এলেন যে আন্টি? কোনো জরুরি কাজ আছে? সালমা বেগম মৃদু হাসলেন। ট্রে থেকে 1 কাপ চা রাগিবের দিকে এগিয়ে দিয়ে নিজে অপর কাপ চা নিলেন। চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে বিস্তৃত হেসে বললেন, তোমার সাথে নাস্তা করতে এলাম, কোনো প্রবলেম থাকলে বলতে পারো। রাগিব মুহূর্তেই বলে উঠল, আরে না না আন্টি, কি যে বলেন, সমস্যা থাকবে কেন? আপনি যেখানে এসেছেন আমার সাথে নাস্তা করতে চেয়েছেন, এতে আমি খুশি। সালমা বেগমের ঠোঁটের কোণে এখনও পূর্বের ন্যায় হাসি বজায় আছে। চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে তিনি রাগিবের সাথে টুকটাক কথা বললেন, প্রশ্ন করলেন। রাগিবও হাসি মুখে সব কিছুর জবাব দিল। কথাবার্তার এক পর্যায়ে সালমা বেগম জিজ্ঞেসই করে ফেললেন, আমার মেয়েকে পছন্দ করো রাগিব? আকস্মাৎ সালমা বেগমের নিকট হতে আগত এই প্রশ্নে তোরে রাগিব বিষম খেল। চাহনিতে অত আশ্চর্যান্বিত একটি ভাব ফুটে উঠল। তবে সালমা বেগম স্থির রইলেন। জবাবের আশায় রাগিবের মুখপানে চেয়ে রইলেন। রাগিব চায়ের কাপটি টেবিলে রেখে কিয়ৎ বিস্ময়তার সহিত জিজ্ঞেস করল, হঠাৎ এমন প্রশ্ন করলেন যে? সালমা বেগম দৃঢ় প্রত্যয় সহিত মৃদু হেসে বললেন, আমি প্রশ্ন শুনতে চাইনি রাগিব, জবাব শুনতে চাই। রাগিব কিয়ৎক্ষণ নিশ্চুপ রইল। তার স্থির দৃষ্টি সালমা বেগমের পানে আবদ্ধ। সে বুঝতে চাইছে আকস্মাৎ এই প্রশ্ন করার কারণ কি। তাহলে কি সাবিহা নিজের মনের কথা তার সালমা বেগমকে জানিয়ে দিয়েছে? রাগিব ভাবছে। তবে তার ভাবনার জানকে মাঝপথে থামিয়ে দিয়ে সালমা বেগম স্মিত হাসে বললেন, খুব জটিল প্রশ্ন করে ফেলেছি বুঝি? রাগিব মাথা চুলকে মৃদুভাবে লাজুক হাসল, বলল, আপনার সামনে উত্তর দেওয়া জটিলই বটে। হবু শাশুড়ির সামনে এমন সহজ প্রশ্ন জটিল বলে মনে হয়। সালমা বেগম হক চকালেন। রাগিবের কণ্ঠ নিঃসৃত হবু শাশুড়ি শব্দগুচ্ছ তার কর্ণপাত হতে বিষম খেলেন তিনি। রাগিবের সম্পূর্ণ কথা বুঝতে তিনি কয়েক সেকেন্ড সময় নিলেন। অতঃপর রাগিবের অতি নৈপুণ্যতার সহিত পরোক্ষভাবে জবাব দেওয়া দেখে সালমা বেগম হাসলেন। প্রশংসামূলক কণ্ঠে রাগিবের উদ্দেশ্যে বললেন, বাহ, ভারী চালাক গোছের ছেলে তো তুমি। রাগিব প্রত্যুত্তরে বিস্তৃত হাসল। ক্ষণিক সময় বাদে বলল, স্পেশাল ফিলিংসগুলো সরাসরি স্পেশাল মানুষকেই বলবো আন্টি। আপনার মেয়ে আমার জন্য স্পেশাল একজন, খুব স্পেশাল। সালমা বেগমের হৃদয় সিক্ত হয়ে এলো। রাগিবের প্রতি স্নেহসূচক চাহনিতে চাইলেন তিনি। মনে অনুভব করলেন প্রশান্তি। তার মেয়ে যে ভীষণ ভাগ্যবতী হবে তা উপলব্ধি করতে পারলেন সালমা বেগম। উপরন্তু এই ভেবেও স্বস্তি অনুভব করলেন যে সাবিহার ভাগ্য অত্যন্ত তার মতো হবে না। মেয়েটা রাগিবের সাথে সুখে থাকবে এবং তিনি নিশ্চিত রাগিব সত্য বলছে। রাগিবের এই সত্যতা তার আঁখি যুগলে জলজল করে ভেসে উঠছে। সালমা বেগম উঠে দাঁড়িয়ে রাগিবের সম্মুখ প্রান্তে এলেন। রাগিবের মাথায় স্নেহের পরশ বুলিয়ে সিক্ত কণ্ঠে বললেন, আমি সবসময় চাই আমার ছেলে মেয়ে দুটো ভালো থাকুক, সুখী থাকুক। এতে কোনো সন্দেহ নেই যে সাবিহা তোমার সাথে খুব সুখী থাকবে রাগিব। কিন্তু তোমাদের ভাগ্যে কী আছে জানি না, তবে খুব ভালো যে কিছু নেই, এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। সালমা বেগম কী সম্পর্কে কথা বলেছেন তা বুঝতে সময় নিল না রাগিব। টুলটি পিছিয়ে সেখান হতে উঠে দাঁড়ালো সে। সালমা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে অভয় দিয়ে বলল, আমি জানি আপনি কি নিয়ে কথা বলছেন আন্টি। একদম চিন্তা করবেন না এই বিষয়ে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে।
আপনি না হয় আঙ্কেলের সাথে কথা বলে দেখুন। সালমা বেগম কিছু বলতে চাইলেন, কিন্তু এর পূর্বেই এক প্রকার দৌড়াতে দৌড়াতে গেস্ট হাউসে প্রবেশ করলো এক সার্ভেন্ট। দৌড়ানোর ফলে হাঁপিয়ে ওঠা স্বরে বলল, ম্যাডাম, স্যার আমেরিকা থেকে চলে এসেছেন, আপনাকে খুঁজছেন তিনি। এই মুহূর্তে আফসার সাহেবের ফেরার কথা শুনে খানিক ভীত এবং অপ্রস্তুত হয়ে পড়লেন সালমা বেগম। তৎক্ষণাৎ রাগিবের হাতে হতেই নিজের হাত ছাড়িয়ে নিয়ে কোনো প্রকার কথা ছাড়াই বেরিয়ে পড়লেন তিনি। সালমা বেগমের এই রূপ, অপ্রস্তুত এবং ভীত রূপ দেখে রাগিব মনে মনে ভীষণ আফসোস প্রকাশ করল। খানিক সময় হিলদোল ছাড়াই দাঁড়িয়ে রইল সে। অতঃপর বড় বড় পা ফেলে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ল সে। কল লাগালো এন্ড্রুকে। ক্লান্ত শরীর নিয়ে কপালে হাত ঠেকে বদ্ধ নেত্রপল্লব নিয়ে শুয়ে আছে আফসার সাহেব। সালমা বেগম এক কাপ চা নিয়ে প্রবেশ করলেন রুমে। তার উপস্থিতি টের পেয়ে আফসার সাহেব চোখজোড়া মেলে চাইলেন। ধীরে সুস্থে শোয়া হতে আধা শোয়াভাবে বসে সালমা বেগমের নিকট হতে চায়ের কাপটি নিলেন। সাথে সাথেই গরম চায়ে প্রথম চুমুকটি দিয়ে শীতল কণ্ঠে বললেন, আর দুদিন বাদে সাবিহার বিয়ে, ওকে জানিয়ে দিও। আফসার সাহেবের সাধারণ তবে তীক্ষ্ণ কথাগুলো সালমা বেগমের কানে ঝংকার তুলল। সাবিহার বিয়ে, তাও কিনা দুদিন বাদে? এ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সালমা বেগম। বিস্ময়ে হতভম্ব হয়ে কিয়ৎক্ষণ আফসার সাহেবের পানে চেয়ে রইলেন তিনি। খানিক বাদে বিচলিত গলায় বললেন, বিয়ে তো আগামী সপ্তাহেই হওয়ার কথা ছিল, তাই না? তো হঠাৎ এত দ্রুত কেন? আফসার সাহেব চায়ের কাপটি রাখলেন। শীতল চাহনিতে সালমা বেগমের পানে চেয়ে ভারী গলায় বললেন, কিছু কারণে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তোমার দায়িত্ব যতটুকু ততটুকুই পালন করো, বেশি প্রশ্ন আমার পছন্দ না। আফসার সাহেবের এমন একগুঁয়েমিমূলক কথায় সালমা বেগম তড়িতেই সিদ্ধান্ত নিলেন রাগিব ও সাবিহার ব্যাপারে আফসার সাহেবকে সব বলবেন। এই প্রস্তুতি নিয়েই তিনি জবান খুললেন, কিন্তু কণ্ঠ হতে কোনো প্রকার শব্দ নিঃসৃত না হতেই আফসার সাহেবের জরুরি কল এলো। তিনি কালবিলম্ব না করে কল উঠিয়ে দ্রুত রুম হতে বেরিয়ে গেলেন। সালমা বেগম সেই দিকে নির্বাক ও ব্যর্থ চাহনিতে চেয়ে রইলেন। সেই রাতে আফসার সাহেবের বাড়িতে ফিরলেন না। ফলস্বরূপ রাগিব ও সাবিহার ব্যাপারে কিছুই বলতে পারলেন না সালমা বেগম। আফসার সাহেবের নির্দেশনানুসারে অনিচ্ছা সত্ত্বেও বিয়ের বাজার করতে বেরিয়ে গেলেন সালমা বেগম। সাথে নিতে চাইলেন বান্ধবী মার্টিনাকেও। ছোট পরিকল্পনা অনুসারে সালমা বেগম গন্ডোলা করে মার্টিনার বাসার সামনে গিয়ে মার্টিনাকে বাজারের উদ্দেশ্যে তুলে নেবেন। অতঃপর দুজনে গন্ডোলায় করে বিয়ের বাজার সারবেন। যার বিয়ে নিয়ে এত আয়োজন, সেই সাবিহাকেই এখনো অবধি বিয়ের কথা জানাতে পারেনি সালমা বেগম। গতকাল আফসার সাহেবের প্রস্থান মাত্রই সালমা বেগম সাবিহার রুমে ছুটে গিয়েছিলেন, কিন্তু সাবিহা অতি দ্রুত ঘুমিয়ে পড়ায় তিনি নিজের কার্যে সফল হতে পারেননি। এমনকি আজ সকালেও একই ঘটনার সম্মুখীন হয়েছেন সালমা বেগম। গ্রুপ অ্যাসাইনমেন্টে থাকায় সাবিহা দ্রুততার সহিতই বাড়ি হতে বেরিয়ে পড়ে। ফলে রাতের ন্যায় সকালেও কিছু বলতে পারেননি তিনি। ব্যস্তপূর্ণ রাস্তার পার্শ্ব দিক দিয়ে বেয়ে চলেছে ছোট ছোট খাল। সে খালেই বয়ে বেড়াচ্ছে এক একটি গন্ডোলা। দুইজন যাত্রী নিয়ে সালমা বেগম সহ ছোট্ট একটি গন্ডোলা বয়ে চলছে। চিরচেনা বিল ধরে গন্ডোলাটি এগিয়ে যেতে যেতে অচেনা একটি মোড়ে ঘুরলে সালমা বেগম খানিক শঙ্কিত হলেন। গন্ডোলা চালককে জিজ্ঞেস করলেন এই পথ দিয়ে আসার কারণ। গন্ডোলা চালকটি মৃদু হেসে জবাব দিল, ওই রোড দিয়ে আসতে অনেক সময় লাগবে বলে এ রোড দিয়ে আসা। চালকের কথা শুনে সালমা বেগম আর প্রত্যুত্তর করলেন না, চুপচাপ বসে রইলেন। তার উদাস চাহনি বয়ে বেড়াচ্ছে ব্যস্ততম সড়কের ব্যস্ততম মানুষগুলোর মাঝে। কিছুক্ষণের মাঝে ব্যস্ততম রাস্তা পেরিয়ে অপেক্ষাকৃত কম জনবহুলতম জায়গায় চলে এলো গন্ডোলাটি। সালমা বেগমের দৃষ্টি তখনও ভ্যানিশের রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আকস্মাৎভাবে এমনই উদ্দেশ্যহীন দৃষ্টি জোড়ায় আটকে গেল অনাকাঙ্ক্ষিত একটি দৃশ্য। যেই দৃশ্য সালমা বেগমের সরল দৃষ্টি জোড়া মুহূর্তে তীক্ষ্ণ হয়ে এলো। তিনি একটি ছেলে ও মেয়েকে ঘনিষ্ঠভাবে একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখলেন। সাধারণভাবে চলমান প্রতিটি মানুষ এই দৃশ্য সন্দেহজনক কিছু না খুঁজে পেলেও সালমা বেগম অতি সন্দেহজনক কিছু খুঁজে পেলেন। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির পার্শ্বরূপ দেখে মুহূর্তেই ছেলেটিকে আদিলের সাথে তুলনা করে ফেললেন তিনি। গন্ডোলা এগিয়ে যেতে যেতে সালমা বেগম ছেলেটির সম্পূর্ণ চেহারা দেখলেন এবং ভীষণ অবাক হলেন, কারণ ছেলেটি অবিকল আদিলের মতো, অর্থাৎ ছেলেটি আদিল। কিন্তু এই শুনসান সড়কের রেস্টুরেন্টে এত ঘনিষ্ঠভাবে কোন মেয়েকে জড়িয়ে ধরে আছে সে? এই ভেবে সালমা বেগম বিস্মিত হলেন। তার এই প্রতিক্রিয়া বহিঃপ্রকাশ হতে হতে গন্ডোলাটি সেই রাস্তা পেরিয়ে চলে এলো। তার নজর হতে ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো সেই
সেই দৃশ্যটি। এরূপ পরিস্থিতিতে তিনি নিমিষের জন্য কিছু চিন্তা করলেন। অতঃপর আকস্মাৎ গন্ডোলা চালককে গন্ডোলা থামিয়ে দিতে বললেন। সালমা বেগমের এই আকস্মিক ব্যবহারে গন্ডোলা চালক খানিক চমকালেন, কিন্তু কাল বিলম্ব বাদে তিনি গন্ডোলা থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে এলেন সেখান থেকে। অতঃপর অতি দ্রুততার সহিত পা ফেলে এক প্রকার দৌড়িয়ে রেস্টুরেন্ট হতে নিকট দূরত্বে দাঁড়িয়ে পড়লেন তিনি। আদিল তখন মেয়েটিকে ছেড়ে দিয়ে রাগত স্বরে কিছু বলছে। সালমা বেগম নিকট দূরত্বে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছেন। আদিলকে অচেনা একটি মেয়ের সাথে দেখে তার মনে জেগে ওঠা সন্দেহমূলক প্রশ্নগুলো জবাব চাইতেই তিনি এগিয়ে যেতে লাগলেন আদিলের দিকে। কিন্তু ততক্ষণে আদিল মেয়েটির হাত ধরে দুরন্ত গতিতে বিপরীত রাস্তায় ছুট দিল। আদিলের আকস্মাৎ এই পদক্ষেপে সালমা বেগম খানিক বিচলিত হয়ে পড়লেন, কিন্তু কোনো রূপ চিন্তাভাবনা ব্যতীত তিনি ছুটে চললেন আদিল ও অচেনা সেই মেয়েটির পিছু পিছু। এদিকে আদিল ও মেয়েটির এই সম্পূর্ণ কর্মকাণ্ড লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করছিল রাগিবের অধীনে থাকা গোপন এক সহচর কার্লো। আদিল সেই রেস্টুরেন্ট হতে প্রস্থান করতেই কার্লো তার পিছু পিছু লুকিয়ে এলো। আদিল মেয়েটিকে নিয়ে পথ বদল করতে না করতেই কার্লোর ফোনে রাগিবের ফোন এলো। সে কল রিসিভ করতেই অপর পাশ হতে রাগিব জিজ্ঞেস করলো, কাজ কত দূর কাটলো? কার্লো তীক্ষ্ণ নজরে আদিল ও সালমা বেগমের পানি চেয়ে বলল, সাকসেসের দিকে স্যার। স্যার, আমার মনে হয় আমরা এই প্ল্যানিংয়ে অবশ্যই সাকসেস হব। ওপাশ হতে রাগিব মৃদু শব্দে হাসলো, গমগমে কণ্ঠে বলল, ইয়েস কাটলো। তবে সাকসেস না হলে সেক্ষেত্রে কি করতে হবে তা তো জানা আছে তোমার, রাইট? ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। রাগিব প্রত্যুত্তরে কিচ্ছু বলল না। খট করে কল কেটে অফিসের সুইভেল চেয়ারে হেলান দিয়ে বসলো। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে হাওয়ায় উড়িয়ে উড়িয়ে বলতে লাগলো, মিস্টার আদিল সাহেব, আপনি আমার পথে না আসলে আমার কাজটা আরও দ্রুত হয়ে যেত, কিন্তু এসেই যখন পড়েছেন তখন আর কি করার, পথে কাটা তো সরাতেই হবে, তাই না? রাগিব হাসলো, নিগুড়ো হাসি হাসলো। রিডিং রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। পরিবেশ থমথমে হয়ে আছে। আফসার সাহেব বসে আছেন কাঠের অলঙ্কৃত পুরনো ধাঁচের সেই চেয়ারটিতে। কনুইতে ভর দিয়ে থুতনি ঠেকিয়ে সালমা বেগমের দিকে চেয়ে আছেন তিনি, দৃষ্টি কঠিন ও দৃঢ়। সালমা বেগম জবাবের আশায় পুনরায় জিজ্ঞেস করলেন, কি হলো, জবাব দিন। আফসার সাহেব প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন, অতঃপর বললেন, তুমি আদিলের ব্যাপারে যা বলেছো তা আমার জানা নেই। সালমা বেগম আশ্চর্যজনিত হলেন, কণ্ঠে আকাশসম বিস্ময় প্রকাশ করে বললেন, জানা নেই মানে? আপনি আদিলের সাথে পুতুলের বিয়ে দেবেন, কিন্তু আদিলের সম্পর্কে কিছু না জেনেই বিয়ে দেবেন? সালমা বেগমের উচ্চ এবং তীক্ষ্ণ কণ্ঠ আফসার সাহেবের কানে এসে বাড়ি খেল। তিনি যথেষ্ট বিরক্তি প্রকাশ করে শান্ত কণ্ঠে বললেন, আস্তে কথা বলো, তোমার কণ্ঠে এত জোরে কথা শুনতে ভালো লাগে না, সবসময় ধীরে কথা বলবে। প্যানিক হয়ে উঠো কেন? সালমা বেগম শান্ত হলেন না, বরং আফসার সাহেবের এহেন গা ছাড়া ভাব ও শান্ত প্রকৃতির রূপ দেখে তিনি ক্রোধান্বিত হয়ে পড়লেন। মেয়ের বিপদাপন্ন ভবিষ্যৎ আজ করতে পেরে স্বামীর অবাধ্য হয়ে উঠলেন তিনি। ক্রোধিত স্বরে উচ্চস্বরে বললেন, প্যানিক হওয়ার মতোই পরিস্থিতি এটা। আপনি মেয়ের বিয়ে ঠিক করেছেন, ভালো কথা, কিন্তু তাই বলে কি আপনি একবারও আদিলের সম্পর্কে খোঁজখবর নেবেন না? যাই হোক, আমি আদিলের সম্পর্কে যা জানার জেনে গিয়েছি। এখন এই বিয়ে আমি হতে দেব না। সালমা বেগমের উচ্চ স্বরের কথায় আফসার সাহেব ভীষণ ক্রোধিত হয়ে উঠলেন। এতক্ষণ যাবৎ যে শান্ত মন মানসিকতা নিয়ে তিনি বসেছিলেন তা আর ধরে রাখতে পারলেন না। প্রচণ্ড ক্রোধে কপালের রগ দৃষ্টিগোচর হলো, দৃষ্টি অসম্ভব কঠোর হয়ে এলো। তিনি চেয়ার ছেড়ে উঠে গিয়ে সালমা বেগমের সম্মুখ পানে দাঁড়ালেন। দাঁতে দাঁত চেপে রাগত স্বরে বললেন, বাজে বকো না। কি ভেবে বিয়ে ভাঙার কথা বললে তুমি? তোমার এই কথার কোনো সত্যতা আছে? আদিল যে সত্যি বিবাহিত তার গ্যারান্টি কি? হতেও তো পারে মেয়েটা ওর গার্লফ্রেন্ড। তবে তুমি যাই বলো না কেন, এ বিয়ে ভাঙা সম্ভব না। আফসার সাহেবের নিকট হতে আদিলের এহেন পক্ষপাতিত্বমূলক কথা শুনে সালমা বেগম যেন আকাশ থেকে পড়লেন। তিনি এই ভেবে অবাক হলেন, আদিলের সম্পর্কে সত্য জানার পরেও তার স্বামী কী করে আদিলের পক্ষ নেয়, যেখানে তার মেয়ের পক্ষ নিয়ে তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দেওয়ার কথা ছিল। আজ যেন নতুন করে স্বামীর লুকায়িত এক রূপের সাথে পরিচিত হলেন সালমা বেগম। তিনি আফসার সাহেবের কথায় পিছপা হলেন না, বরং দৃঢ় প্রত্যয়ের সাথে বললেন, বেশ, আমিও দেখে নিব আপনি আমার পুতুলের বিয়ে কিভাবে ওই ছেলের সাথে দেন, যে ছেলে বিয়ের আগেই এমন ধোঁকাবাজি করেছে, আমাদের কাছ থেকে নিজের সম্পর্কের কথা লুকিয়েছে। সে আর যাই হোক ভালো মানুষ না, এমন মেয়ের সাথে আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। আবার
আমার মেয়েও তো আদিলকে পছন্দ। রাগিবের সম্পর্কে কথা বলতে প্রস্তুতি নিতে নিতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেললেন আফসার সাহেব। প্রচণ্ড ক্রোধে নিজেকে সামলাতে না পেরে আকস্মাৎ সালমা বেগমের গলা টিপে ধরলেন। স্বামীর এহেন কার্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন সালমা বেগম। নিমিষের জন্য হতবম্ব দৃষ্টিতে আফসার সাহেবের পানে চেয়ে থাকতে থাকতে তিনি গলায় প্রচণ্ড চাপ অনুভব করলেন। শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে এলো। নিঃশ্বাস নিতে হাঁসফাঁস করতে লাগলেন তিনি। গলা হতে আফসার সাহেবের হাত সরিয়ে দিতে তীব্র প্রচেষ্টা চালালেন তিনি, কিন্তু আফসার সাহেবের ক্রোধের সামনে তিনি যেন ক্ষুদ্র কোনো বস্তুতে পরিণত হলো। আফসার সাহেব সালমা বেগমের গলা চাপ দিয়ে ধরে দাঁতের দাঁত পিষে ক্রোধিত কণ্ঠে বললেন, আমার কাজের পথের কাটা হয়ে আসবে কেউ, এটা আমার সহ্য হয় না। আদিলের সাথে আমার মেয়ের বিয়ে হবে মানে হবেই, অ্যাট এনি কস্ট। খবরদার, আমাকে বাধা দিতে আসবে না। তোমাকে যতটুকু করতে বলা হয়েছে ততটুকুই করবে। বাড়াবাড়ি কিছু করলেই ভয়ঙ্কর একটা পরিণাম ভোগ করবে তুমি। এই বলে আফসার সাহেব সালমা বেগমকে ছেড়ে দিলেন। সালমা বেগম দু হাতে গলায় রেখে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন। এতক্ষণ শ্বাসনালী অবরুদ্ধ হয়ে থাকার পর মুক্তি পেয়ে এই মুহূর্তে বড় বড় প্রশ্বাস নিলেন তিনি। সাথে সাথে বেশ কয়েকবার কাশিও দিলেন। আজ বহু বছর পর স্বামী সেই লুকায়িত রূপের সম্মুখীন হলেন সালমা বেগম। হতভম্ব সালমা বেগম কিছু বলতে চাপেন, কিন্তু এর পূর্বেই দরজায় টোকা পড়ার শব্দে তিনি থমকে গেলেন। আফসার সাহেব হলেন সতর্ক। দরজার ওপাশে সাবিহা দাঁড়িয়ে আছে, উদ্বিগ্ন কণ্ঠে ডেকে চলেছে বাবা মাকে। তার কণ্ঠস্বর শুনে আফসার সাহেব আরও সতর্ক হলেন। ইশারায় সালমা বেগমকে বললেন এই ব্যাপারে নীরব থাকতে। অসহায় সালমা বেগম ঠিক তাই করতে রাজিও হলেন। আফসার সাহেব গিয়ে দরজা খুলতেই হুড়হুড় করে রুমে প্রবেশ করলো সাবিহা ও সাবিত। দুজনের মুখশ্রীতে উদ্বিগ্নতার ছাপ। তারা আফসার সাহেবের রুমে খোলা জানালা দিয়ে ব্যাকইয়ার্ডে চিৎকার চেঁচামেচি করতে শুনেছে, কিন্তু এই চিৎকার চেঁচামেচির বিষয়বস্তু স্পষ্ট রূপে তাদের কান অবধি পৌঁছায়নি। এ কারণেই এক ছুটে উপরে চলে এসেছে তারা। রুমে পৌঁছানো মাত্রই সাবিহা জিজ্ঞেস করলো, আপু, তোমরা ঝগড়া করছিলে কেন? আফসার সাহেব আর চোখে সোফায় বসে থাকা সালমা বেগমের দিকে চেয়ে বললেন, ঝগড়া না, জাস্ট একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই না সালমা? সালমা বেগম ঠোঁট চেপে আগত কান্না আটকিয়ে রেখে মাথা ঝাঁকালেন। অর্থাৎ আফসার সাহেব সত্য বলছেন। আফসার সাহেব সাবিহাকে বললেন, তোরা একটু বাইরে যা তো, তোদের আম্মুর সাথে কিছু কথা আছে। সাবিত আফসার সাহেবের কথার পিঠে কথা বলতে উদ্যত হলো, কিন্তু আফসার সাহেব তৎক্ষণাৎ বললেন, নো মোর ওয়ার্ড সাবিত, যেতে বলেছি মানে যাবি। বাবার আদেশ মান্য করে বাধ্য ছেলেমেয়ের ন্যায় রুম হতে বেরিয়ে এলো সাবিত আর সাবিহা। সাবিত বেরিয়েই নিজের রুমে চলে গেল, কিন্তু সাবিহা সেখানেই ঠাঁই দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্কে ঘুরপাক খেলো নিজের বাবা মায়ের পরিস্থিতিসমূহ। সাথে এসে জড়ো হলো বেশ কখানা প্রশ্ন, যার উত্তর তার জানা নেই এবং সে চাইলেও হয়তো সেই সবের উত্তর বের করতে পারবে না। সালমা বেগম ও সাবিহার মাঝে বিরাজ করছে বিরাট ভীতিকর এক অনুভূতি। এই ধরনের মহাবিপজ্জনক এবং দুঃসাহসিক কাজ তারা আগে করেননি। বাড়ি থেকে পালিয়ে এসেছে তারা, সেটাও আবার সকলের অগোচরে। তার কারণও বা কি? বিয়ের জন্য তারা সকলের দৃষ্টি ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। এ যেন এক অবিশ্বাস্যকর শ্বাসরুদ্ধকর ঘটনা। এই ঘটনার সূত্রপাত ঘটে গতকাল রাতে খাবার খেয়ে যখন সকলে ঘুমিয়ে পড়ে, তখন সালমা বেগম সাবিহাকে ডেকে নিয়ে গেস্ট হাউসে রাগিবের কাছে যায়। তখন আদিল সম্পর্কে সবটা খুলে বলেন দুজনকে, তবে আফসার সাহেব সম্পর্কিত ঘটনাটি বাদে। তখনই সালমা বেগম সাবিহাকে অনেকটা ইশারার মাধ্যমে রাগিবের মনের কথা জানিয়ে দেয় এবং রাবিকের কাছে সাবিহার বিয়ের প্রস্তাব দিয়ে বসে। রাগিব প্রথম পর্যায়ে কিঞ্চিত বিস্মিত হওয়ার ভান করলে পরে থেকে রাজি হয়ে যায়, কিন্তু সাবিহা মায়ের কথার বিস্মিত ভাবটা তখনও কাটিয়ে উঠতে পারেনি। পরবর্তীতে সালমা বেগম ও রাগিব কিছু কথা বুঝিয়ে বললে সে বিয়েতে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার কাছে আর উপায় ছিল না। দুজনে বিয়েতে রাজি হতেই সালমা বেগম পালিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসেন। এটি তিনি রাগিবের নিকট আসার পূর্বেই ভেবে রেখেছিল, কারণ এটি ব্যতীত আফসার সাহেবের ঘৃণ্য কবল থেকে মেয়েকে বাঁচানোর আর কোনো পথ খুঁজে পাননি তিনি। এদিকে সালমা বেগমের এহেন প্রস্তাবে ভীষণ অবাক হয়েছিল সাবিহা ও রাগিব কখন ভেবে উঠতে পারেনি যে সালমা বেগম হেন দুঃসাহসিক একটি কাজের প্রস্তাব দিয়ে বসবে। পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে থাকায় শাশুড়ির প্রস্তাবে রাজিও হয়ে যায় রাগিব। ব্যাস,
তখন থেকে কাজী সাহেবের ঘরে আসা অবধি সব কিছুই নিজ পরিকল্পনায় সম্পন্ন করেছে রাগিব। মাঝে মাঝে লোক দেখানোর খাতিরে সালমা বেগমের নিকট হতে কিছু সাহায্য নিয়েছে সে, যেন সালমা বেগম তাকে সন্দেহ না করে বসে। সালমা বেগম, সাবিহা ও রাগিব এই মুহূর্তে ভ্যানিশের মূল শহর হতে কিছুটা দূরে অবস্থিত একটি মুসলিম ঘরে অবস্থান করছে। আজ আদিল ও সাবিহার বিয়ে হওয়ার কথা, কিন্তু ভাগ্যের পরিক্রমায় আজ সাবিহার রাগিবের হবু স্ত্রী হতে চলেছে। আদিল ও সাবিহার বিয়ে সম্পূর্ণ কাজ আদিলের বাসায় অনুষ্ঠিত হবে। ফলে রাগিব, সাবিহা ও সালমা বেগমের বাড়ি থেকে বের হয়ে যাওয়া বেশ সহজতর ছিল। আফসার সাহেব, সাবিদ ও সামাদ আগেই বেরিয়ে যায়। পথিমধ্যে সামাদ ড্রাইভারকে ফোন করে বলে সাবিহার বিয়ের জন্য তৈরি হয়ে নিলেই সালমা বেগম, সাবিহা ও রাগিবকে নিয়ে আদিলের বাড়িতে চলে যেতে। সেই সুযোগে ড্রাইভারের চোখে ধুলো মিশিয়ে তিনজনে রাগিবের ঠিক করা একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আধ ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছায় কাজী সাহেবের বাড়িতে। কাজী সাহেব বেশ ধীর স্থিরতার সহিত বিয়ের রেজিস্ট্রি খাতা নিয়ে চেড়ে বসেন। তার এই ধীর স্থির গতির কাজ দেখে রাকিব মনে মনে ভীষণ বিরক্ত হয়, কিন্তু সালমা বেগম ও সাবিহা দুশ্চিন্তায় অস্থিরতার সহিত বসে থাকে। কাজী সাহেবের হেন ধীর গতি দেখে সালমা বেগম আর না পেরে অস্থির ও আতঙ্কিত হয়ে বলে উঠলেন, তাড়াতাড়ি বিয়ের কাজ ছেড়ে ফেলুন কাজী সাহেব, দেরি করবেন না। সালমা বেগমের আতঙ্কিত কণ্ঠ শুনে কিঞ্চিত বিস্মিত হলেন কাজী সাহেব। সালমা বেগমের কথার মর্মার্থ বুঝতে পারলেন না তিনি। ফলস্বরূপ রাগিবের দিকে চাইলেন তিনি। ইতালীয় ভাষায় জিজ্ঞেস করলেন, এই আদবয়সী মহিলাটা এভাবে কি বলতে চাইছে? হুটোপাটিপূর্ণ পরিবেশে কাজী সাহেবের এমন শান্ত রূপ দেখে রাগিব ভীষণ বিরক্ত হলো। এত খুঁজে খুঁজে এই ভ্যানি শহরে একটা কাজী পেয়েছে সে, কিন্তু কাজী সাহেবের এহেন আচরণে মনে হচ্ছে নিতান্তই বোকা শোকা গোছের সে। রাগিব ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। অতঃপর কাজী সাহেবকে সালমা বেগমের কথাগুলো অনুবাদ করে শোনালো। তা শুনে কাজী সাহেব মৃদু হেসে ইতালীয় ভাষায় বললেন, অবশ্যই অবশ্যই, ছেলে মেয়েকে বসতে বলুন। সালমা বেগম সাবিহাকে চড়ে বসালেন। তার দেখা দেখে রাগিবও বসে পড়ল। পরিস্থিতির শিকার সাবিহা সিক্ত চাহনিতে একবার কাজী সাহেবের দিকে তাকালো। অতঃপর এক পলক রাগিবের দিকে তাকিয়ে নিঃশংস গলায় তার মাকে জিজ্ঞেস করলো, আম্মু, আব্বুকে ছাড়া এই বিয়ে কী করে সম্ভব? সালমা বেগম উৎকণ্ঠিত গলায় মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন, এই পরিস্থিতিতে তোর বাবাকে কিভাবে আশা করতে পারিস পুতুল? তাড়াতাড়ি কবুল বলে বিয়েটা সেরে ফেল। এই বলে সালমা বেগম রাগিবের দিকে আকুতিপূর্ণ চাহনিতে চেয়ে বললেন, কাজী সাহেবকে দ্রুত কাজটা করতে বলো বাবা, আমার খুব ভয় হচ্ছে। সালমা বেগমের কথার প্রত্যুত্তর স্বরূপ রাগিব আস্থা সম্পন্ন নজরে চাইল, বলল, আপনি চিন্তা করবেন না আন্টি, সব ভালো হবে। রাগিবের কথায় খানিক আশ্রয়স্থল খুঁজে পেলেও স্বামীর কথা চিন্তা করে ভয়ে সংকুচিত হয়ে এলেন সালমা বেগম। তিনি জানেন না ভবিষ্যতে কী হবে, তবে তিনি এটা জানেন যে এই বিয়ে তার ভাগ্যে অশুভ কিছু বয়ে আনবে, যার ভাগিদারি হয়তো সাবিহাও হবে, এমনকি রাগিবও বাদ যাবে না। প্রচণ্ড মনে মনে দোয়া কালাম পড়তে লাগলেন সালমা বেগম। এদিকে কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করলেন। প্রচণ্ড ক্রোধে বড় বড় পা ফেলে রুমে পায়চারি করছেন আফসার সাহেব। সাবিহাকে বিয়ের আসরে না দেখে তার মস্তিষ্কের রক্ত গরম হয়ে উঠেছিল। বিয়ের আসলে আদিলের বাবার কাছে ভীষণ অপমানিত হয়েছিলেন তিনি। সাবিহা ও আদিলের বিয়ের মূল উদ্দেশ্য ছিল বিজনেস ইনভেস্টমেন্ট। আফসার সাহেবের ব্যবসার মাঝ নদীতে ডুবন্ত নৌকার ন্যায় ডুবন্ত পর্যায়ে ছিল। তখনই দূতের ন্যায় আদিলের বাবা প্রস্তাব দিয়ে বসে, সাবিহা ও আদিলের বিয়ে হলে তিনি আফসার সাহেবের ব্যবসায় বড় মাপের ইনভেস্টমেন্ট করবেন। ব্যবসা বাঁচানোর লোভে আফসার সাহেব চিন্তাভাবনা ছাড়া রাজি হয়ে যান। কিন্তু আজ সাবিহা ও আদিলের বিয়ের কার্য সম্পন্ন না হয় আদিলের বাবা ইনভেস্টমেন্ট করতে অস্বীকৃতি জানিয়ে দেয়। তীব্র অপমানে অপমানিত হয়ে আফসার সাহেবও দ্বিতীয় কিছু বলে উঠতে পারেননি। এই মুহূর্তে তিনি চাওড়া মেজাজ নিয়ে নিশ্চুপভাবে পায়চারি করছেন। তার এই পরিস্থিতি দেখে নির্বাক সামাদ এ পর্যায়ে বলে উঠল, খালু নিজেকে। আমাদের কথা সম্পূর্ণ শেষ হতে না দিয়েই আফসার সাহেব এক প্রকার হুঙ্কার ছেড়ে বললেন, সামাদ, যেভাবে পারিস ওই তিনটাকে খুঁজে আন, আমার চোখের সামনে ওদের দেখতে চাই। আমার সব প্ল্যানিং ভেস্তে দিয়ে কোথায় গেল ওরা? খালু শান্ত হন, এত হাইপার মেজাজ নিয়ে কোনো কাজ করতে যাবেন না। আফসার সাহেব পুনরায় সিংহের ন্যায় হুঙ্কার ছাড়লেন। দাঁতে দাঁত চেপে বললেন, ওদের পক্ষ নিতে আসবি না সামাদ, না হলে তোকেও ওদের সামনে মেরে ফেলবো। সামাদ প্রচণ্ড আশ্চর্যজনিত হলো, কণ্ঠে আকাশ সম বিস্ময় প্রকাশ করে বলল, এসব কি বলছেন খালু? ঠিক বলছি, সবার আগে ওই রাগিবকে খুন করব। শালা আমার বাড়িতে থেকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল। প্লিজ শান্ত হন খালু, রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে বসবেন না। ওরা আসুক, সব শুনুন, তারপর সিদ্ধান্ত নিন।
আফসার সাহেব কিছু বললেন না, উপরন্তু রাগে ফুঁসতে লাগলেন। 15 মিনিটের মাথায় বাড়িতে প্রবেশ করলো সালমা বেগম, সাবিহা ও রাগিব। সাবিহার পরনে শুভ্র রঙের একটি গাউন ও রাগিবের পরনে সাদা শার্ট, কালো কোট ও প্যান্ট। এখানে বিয়েতে প্রত্যেকে এই পোশাকে সজ্জিত হয় বলে রাগিব সাবিহা নবদম্পতিও এই পোশাকে সজ্জিত হয়েছে। আফসার সাহেব ও সামাদ রিডিং রুমে বসে আছে। সালমা বেগম তা আজ করতে পেরে তুমুল সাহস সঞ্চয় করে রাগিব ও সাবিহাকে নিয়ে রিডিং রুমে উপস্থিত হলেন। রুমে কারো উপস্থিতি টের পেয়ে সামাদ ও আফসার সাহেব একত্রে পিঠ ঘুরিয়ে তাকালেন। রাগিব ও সাবিহাকে বিয়ের পোশাকে হাতে হাত রাখতে দেখে দুজনে ভীষণ বিস্মিত হলো। তবে আফসার সাহেব বিস্মিত কম, ক্রোধিত হলেন বেশি। রাগিব ও সাবিহার একে অপরের হাতে হাত রাখা দেখে আফসার সাহেবের মূল ঘটনা বোধগম্য হতে বিলম্ব হলো না। তিনি রক্তপূর্ণ চোখে রাগিব ও সাবিহার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইলেন। তন্মধ্যে সালমা বেগম শুকনো একটা ঢোক গিলে অন্তঃস্থলে সাহস সঞ্চারিত করে এক নিঃশ্বাসে বললেন, রাগিব ও সাবিহার বিয়ে হয়ে গিয়েছে। এই বলে তিনি সজোরে চোখের কপাট রুদ্ধ করে নিলেন। এই মুহূর্তে আর আফসার সাহেবের সম্মুখীন হওয়ার সাহস তার মাঝে নেই। এদিকে বাবার এই নির্বাক ক্রোধিত রূপ দেখে সাবিহা ভয়ে অসাড় হয়ে এলো, তার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। কিন্তু রাগী সে একেবারে নির্ভীক মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে, তার মাঝে ভয়ের লেশমাত্র উপস্থিত নেই। ভয়ঙ্কর এই পরিস্থিতিতেও সে ফুরফুরে মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে সকল প্রকার যুদ্ধের জন্য প্রস্তুত। অপেক্ষা শুধু তার প্রিয় শ্বশুর আব্বার। আফসার সাহেব নির্বাক রইলেন, কিন্তু তার চোখে ক্রোধের অনল যেন দাও দাও করে জ্বলতে লাগলো। তার এই শান্তশিষ্ট রূপ দেখে সামাদ কিঞ্চিত ঘাবড়ে গেল, কারণ আফসার সাহেবের এই রূপ মানে সে জানে এটি ঝড় আসার পূর্ব মুহূর্তের সংকেত। ফলে আফসার সাহেবের আগাম কিছু কার্যের কথা চিন্তা করেই সামাদ মনে মনে প্রতিরক্ষার অঙ্ক কষতে লাগলো। তার এই কার্যের মাঝে আকস্মাৎ আফসার সাহেব টেবিলের উপর রাখা পিস্তল নিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন রাগিবের দিকে এবং সহসা রাগিবের কপালের দিকে পিস্তল ঠেকিয়ে ধরলেন। মুহূর্তে ট্রিগারে আঙুল রেখে রাগিবের কপালের সাথে দৃঢ়ভাবে পিস্তল ঠেকালেন তিনি। ক্রোধের অনলে চিবিয়ে চিবিয়ে রাগিবের উদ্দেশ্যে বললেন, আজ আমার হাতেই তোকে মরতে হবে রাস্কেল। এই পিস্তলের সব কটা গুলি তোর মাথায় ভরে তবেই দম নিব আমি। আফসার সাহেবের হাতে পিস্তল দেখে ভীষণ ঘাবড়ে গেল সাবিহা। তার চাহনিতে স্পষ্ট ভীতির ছাপ। সে আফসার সাহেবের পানে চেয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, এটা কি করছো আব্বু? মাথা ঠান্ডা করো। আফসার সাহেব পূর্বের ন্যায় সাবিহার উদ্দেশ্যে বলল, তুই একটা কথাও বলবি না পুতুল? তোর সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া এত বড় কাজ করার? এত সাহস কোথা থেকে আসে তোর? সাবিহা নির্বাক। আফসার সাহেবের এই ভয়ঙ্কর রূপের সম্মুখীন সে পূর্বে কখনো হয়নি। এতটা হিংস্রতাপূর্ণ রূপ দেখে সে যার পরনায় ভীত। বাবার এই কর্মকাণ্ডে সে এতটাই অবাক হয়ে আছে যে রাগিবকে রক্ষার্থে কোনো পদক্ষেপ নিতে পারছে না সে। এদিকে সালমা বেগম চোখ মেলেই এহেন দৃশ্যের সম্মুখীন হয়ে ক্ষণিকের জন্য অসাড় হয়ে রইলেন। অতঃপর খানিক বাদে নিজের মাঝে সাহস সঞ্চারিত করে আফসার সাহেবকে প্রতিহত করে এগিয়ে গেলেন। ততক্ষণে সামাদও এগিয়ে এসেছে। আফসার সাহেবের এই ধরনের হিংস্র রূপের সাথে যেহেতু সে পূর্ব পরিচিত, সেহেতু সে সহজেই আফসার সাহেবের সম্মুখীন হওয়ার সাহস রাখে। সেই সূত্র ধরেই সে এগিয়ে এসে আফসার সাহেবের ডান হাত ধরে বাম দিকে সরিয়ে বলল, অবুঝের মতো কাজ করতে যাবেন না খালু। আফসার সাহেব সামাদের নিষেধাজ্ঞা মানলেন না, বরং পুনরায় রাগিবকে গান পয়েন্টে রাখলেন। এদিকে সাবিহা ও সালমা বেগম এহেন পরিস্থিতিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আফসার সাহেবকে ঠিক কী বলে থামানো সম্ভব সেই প্রক্রিয়া তাদের মস্তিষ্কে কাজ করলো না। আফসার সাহেব রাগিবকে গান পয়েন্টে রেখে বললেন, তোকে আমি ভালো ভেবেছিলাম রাগী, কিন্তু তুই আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে বসবি তা কল্পনাও করিনি। রাগিবের প্রত্যুত্তরে কিছু বলল না, নীরস চাহনিতে চেয়ে রইল আফসার সাহেবের নেত্র বরাবর। তার এই নির্ভীক রূপ দেখে আফসার সাহেব কিঞ্চিত বিস্মিত হলেন, জিজ্ঞেস করলেন, কি ভয় করছে না তোর? তুই জানিস এই পিস্তলের পাওয়ার কত? রাগিব এবারও জবাবে কিছু বলল না। আফসার সাহেব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। অদ্ভুত, রাগিব এমন সংকটময় পরিস্থিতিতেও কিভাবে শান্ত ও নিরাতঙ্ক আছে তা ভেবে কুল পাচ্ছেন না আফসার সাহেব। এই ভাবনা তোরে তিনি অন্যমনস্ক হয়ে এলেন। ফলস্বরূপ তার হাতের বাঁধন কিঞ্চিত শিথিল হয়ে এলো। এরই সুযোগে সামাদ আফসার সাহেবের হাতে হতেই চট করে পিস্তলটা নিয়ে নিল। তৎক্ষণাৎ আফসার সাহেব সচকিত দৃষ্টিতে সামাদের দিকে চাইলেন। তিনি কিছু বলতে যাবেন, কিন্তু এর পূর্বেই সালমা বেগম বললেন, আপনি শান্ত হন দয়া করে। নিজ হাতে নিজের জামাইকে মারবেন নাকি? মেয়ের কথা তো একবার চিন্তা করুন।
সামাদ সালমা বেগমের সাথে সম্মতি জানালো, বলল, হ্যাঁ খালু, খালা ঠিক বলেছে। আপনি ঠান্ডা হন, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন চাইলেও কিছু করা সম্ভব না। রাগিবকে অপছন্দ করে থাকলেও সামিয়ার জন্য এখন ওকে মেনে নিতে হবে। আফসার সাহেব কিছু বললেন না। ক্রোধিত চাহনিতে সামাদের দিকে একবার চাইলেন, অতঃপর চট করে ঘাড় ঘুরিয়ে রাগিবের দিকে চেয়ে শীতল কণ্ঠে হুমকি স্বরূপ বললেন, কাজটা ভালো করনি তুমি, এর জন্য তোমাকে খুব পস্তাতে হবে রাগিব। এই বলে তিনি বড় বড় পা ফেলে রিডিং রুমে অভ্যন্তরে অবস্থিত ছোট্ট আরেকটি রুমে চলে গেলেন। তিনি চলে যেতেই সালমা বেগম ও সাবিহা সুস্থির নিঃশ্বাস ফেলল। রাগিব স্থির দেহভঙ্গি হতে কিছুটা নড়ে চড়ে পিছিয়ে এলো। প্রলম্বিত একটা নিঃশ্বাস ছেড়ে চিন্তিত হওয়ার ভনিতা করে বলল, আমার মনে হয় না আঙ্কেল রাজি হবে। সালমা বেগম চিন্তিত তবে আশ্বস্তমূলক কণ্ঠে বললেন, হবে হবে, কতদিন আর এভাবে থাকবে? এক সময় না এক সময় ঠিকই রাজি হবে। তবে আমাদেরকে চেষ্টা চালাতে হবে, শুধু বসে থাকলে হবে না। পুতুলের বাবা পুতুলকে খুব ভালোবাসে, এখন রাগ হলেও পরে ঠিকই পুতুলের কথা চিন্তা করে রাজি হয়ে যাবে। প্রত্যুত্তরে রাগিব স্মিত হাস্যে বলল, আই হোপ তাই যেন হয়। এদিকে সামাদ আফসার সাহেবের যাওয়ার পর থেকে একাধারে রাগিবকে পর্যবেক্ষণ করছিল। রাগিব যে এত বড় একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। সে সন্দিহান চাহনিতে রাগিবের দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। অতঃপর হাতের পিস্তলটা কোমরের পেছনে গুজে রাগিবকে জিজ্ঞেস করলো, তাহলে এসব তোমার প্ল্যান ছিল? রাগিব অবুঝ হওয়ার ভান করে জিজ্ঞেস করলো, কোন সব? এই তো বিয়ের, মানে সাবিয়াকে পালিয়ে নিয়ে বিয়ে করার। এই বলে সে কিঞ্চিত কুঞ্চিত নেত্রযুগল দ্বারা রাগিবের দিকে চেয়ে রইল। রাগিব তার প্রশ্নের জবাবে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই সাবিহা চট করে বলে উঠল, রাগিবেন না, প্ল্যানটা আম্মুর ছিল সামাদ ভাই। সাবিহার এহেন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সামাদ। হেন আশ্চর্যজনিত খবর শুনে সে যেন আকাশ হতে পড়ল। সে কিছুতেই নিজের কানকে বিশ্বাস করাতে পারল না এটা তার খালার পরিকল্পনা ছিল। তার বিস্ময়াভিভূত ভাবটি বেশ কিছুক্ষণ তার মুখশ্রীতে স্পষ্টরূপে দর্শন হলো। এদিকে সামাদের হেন প্রতিক্রিয়া দেখে রাগিব লুকিয়ে লুকিয়ে হাসল, কিন্তু সালমা বেগম ভীষণ লজ্জায় পড়ে গেলেন। ফলস্বরূপ তিনি নতমস্তকে দাঁড়িয়ে রইলেন। কিয়ৎক্ষণ বাদে সামাদ কণ্ঠে আকাশসম বিস্ময়তা প্রকাশ করে বলল, এসব আপনার প্ল্যানিং ছিল খালা? সালমা বেগম সংকুচিত হলেন, অত্যন্ত নিম্ন কণ্ঠে বলল, হ্যাঁ। সামাদের চক্ষুজোড়া যেন বিস্ময়ে চক্ষু কোটর যাওয়ার উপক্রম হলো। সে সালমা বেগমের এই রূপ সম্পর্কে অবহিত ছিল। সে চরম বিস্মিত কণ্ঠে বলল, সিরিয়াসলি খালা, এসব আপনার প্ল্যানিং ছিল? আই ক্যান বিলিভ ইট। আপনি খালুর বিপক্ষে গিয়ে কি করে পারলেন এটা করতে? সালমা বেগম এবার মাথা তুলে চাইলেন, খানিক সিক্ত কণ্ঠে বললেন, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই এটা করার সাহস পেয়েছি। আদিলের সম্পর্কে সবটা জানার পরেও তো আমি ওর বিয়ে পুতুলের সাথে দিতে পারি না, তাই না? সালমা বেগমের শেষোক্ত কথাটি শুনে ভ্রুযুগল কুঞ্চিত করল সামাদ। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কি জেনেছেন আদিলের সম্পর্কে? সেই কথা পরে বলবো তোকে, তুই আপাতত তোর খালুকে রাজি করানোর চিন্তা কর। হ্যাঁ, কিছুক্ষণ যাক, খালু কিছুটা শান্ত হোক, তারপরে নিয়ে কথা বলবো। এই বলে সে সাবিহার দিকে স্নেহাসিক্ত চাহনিতে চাইল। সাবিহার মাথায় হাত রেখে স্মিত হেসে জিজ্ঞেস করল, তুই রাগিবকে পছন্দ করিস সাবিহা? সাবিহা মৃদু গতিতে মাথা দুলিয়ে সম্মতি দিল। সামাদ পুনরায় জিজ্ঞেস করল, বিয়েতে খুশি তো? হ্যাঁ সামাদ ভাই, কিন্তু আব্বু। খালুর কথা চিন্তা করিস না, খালুকে সামলানোর রাজি করানোর দায়িত্ব আমার। আমি সব কিছু করতে রাজি আছি, শুধু তুই খুশি থাকলেই হবে। সাবিহা প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হাসল। সামাদ সাবিহাকে পেরিয়ে এগিয়ে রাগিবের সম্মুখে দাঁড়ালো। কিয়ৎক্ষণ রাগিবের দিকে চেয়ে থেকে আচমকা হেসে বলল, আমি ভাবতেও পারিনি এই শেষমেশ তুমি আমার বোন জামাই হবে। সাবিয়া যে তোমাকে পছন্দ করে এটা আগে জানলে আমি নিশ্চিত এই বিয়ে আটকানোর চেষ্টা করতাম। রাগিবও সামাদের তালে হেসে বলল, আঙ্কেলের যে চেহারা আজ দেখলাম, মনে হয় না তোমার কথায় রাজি হতো। অনেক কাঠখড় পোড়াতে হতো হয়তো। তা তো হতোই, তবে সাবিয়া তো খুশি হতো। বাই দা ওয়ে, তুমি সাবিয়াকে পছন্দ করো তো? পছন্দ না করলে এত রিস্ক নিয়ে বিয়েটা করতাম না। ব্যাস, তাহলে আর চিন্তা কিসের? এবার রুমে গিয়ে রেস্ট নাও। আপাতত সাবিয়ার রুমে যাও, পরে সুযোগ সুবিধা মতো গেস্ট হাউস থেকে সব ট্রান্সফার করে সাবিয়ার রুমে চলে এসো। আপাতত সাবিয়ার রুমে উঠেছে,
তবে খুব শীঘ্রই আমাদের জন্য আলাদা বাসা ভাড়া নিব। কজ ঘরজামাই হিসেবে থাকার প্ল্যান মোটেও করিনি আমি। এই বলে রাগিব হেসে উঠল, তার সাথে হেসে উঠল সামাদও। অতঃপর সালমা বেগম সাবিহা ও রাগিবকে নিয়ে সাবিহার রুমে পৌঁছে দিয়ে আসলো। সারাদিনে দৌড়াদৌড়ি ধকল সামলে উঠতে না পেরে সাবিহা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। ফলস্বরূপ রুমে ঢুকে পোশাক বদলিয়ে সে ঘুমিয়ে পড়ে। রাগিবও পোশাক বদল করে শুয়ে পড়ে, তবে তার চোখে ঘুম আসে না। সে পরিকল্পনা করতে থাকে তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আফসার সাহেব। তন্মধ্যে একটি অচেনা নাম্বার থেকে কল এসে তাকে বলা হয় তার জন্য জরুরি পার্সেল এসেছে। আফসার সাহেব অফিসের জরুরি পার্সেল ভেবে নিশ্চিন্তে পার্সেল নিতে নিচে চলে আসে। দরজা খুলে ডেলিভারি ম্যানকে দেখে তার কাছ থেকে পার্সেল নিজ হাতে নিয়ে নেন। পার্সেলটি কে পাঠিয়েছে তা জানতে তিনি পুরো পার্সেল এই দিক ওই দিক ঘুরিয়ে দেখেন, কিন্তু চূড়ান্তভাবে তিনি প্রেরকের নাম ঠিকানা কিছুই খুঁজে পান না। এ সম্পর্কে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলে ডেলিভারি ম্যান জবাব দিতে ব্যর্থ হয়। এতে আফসার সাহেবের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ডেলিভারি ম্যান চলে যেতেই তিনি অতি আগ্রহী হয়ে দরজায় দাঁড়িয়ে পার্সেলের মোড়ক খুলে ফেলেন। মোড়ক খুলতেই তিনি দেখেন কাগজের একটি বাক্স। এর ভেতরে কী আছে তা জানতে তিনি দ্রুতই কাগজের বাক্সের উপরাংশ এক প্রকার ছিঁড়েই ফেলেন। অতঃপর কাগজের বাক্সটি পুরোপুরি উন্মুক্ত করে তিনি আগ্রহী হয়ে ভেতরে চাইলেন। পার্সেলে আসা জিনিসটি দেখে বুঝে উঠতে তিনি কয়েক সেকেন্ড সময় নিলেন। অতঃপর পার্সেলের ভেতরে তিনি যা দেখলেন তার সম্মুখীন হওয়ার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। পার্সেলটি দেখে তার চেহারা পাংশুটে বর্ণ ধারণ করলো, তার গলা শুকিয়ে যেতে লাগলো। আকস্মাৎ এমন কিছু দেখতে পাবেন তার জন্য প্রস্তুত ছিলেন না। ভয়ে অসাড় হয়ে আসা পা দুটো নিয়ে পার্সেল সহ কোনো মতে ভেতরে ঢুকলেন আফসার সাহেব। এদিকে আফসার সাহেবের প্রতিটি পদক্ষেপ গেস্ট হাউস থেকে পর্যবেক্ষণ করছিল রাগিব। প্যান্টের দুই পকেটে হাত রেখে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, তার ঠোঁটের কোণে প্রহেলিকার ন্যায় হাসি, চাহনিতে তৃপ্তির ছাপ। আফসার সাহেবের হেন পরিস্থিতি লক্ষ্য করেই সে উদ্বিগ্নতার সহিত অভিলাষের সুরে বলল, লেটস বিগিন দ্য গেম ম্যান। এই বলে সে ঠোঁট বাঁকিয়ে হাসল। আফসার সাহেব পার্সেলটি নিয়ে রিডিং রুমের অভ্যন্তরে অবস্থিত ছোট্ট রুমটিতে প্রবেশ করলেন। রুমটিতে প্রবেশাধিকার শুধু তারই আছে, তবে কাল বিশেষ সামাদও সেই রুমে প্রবেশ করে। তবে সালমা বেগম, সাবিয়া ও সাবিতের ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। অবশ্য তারা কেউ কোনোদিন আফসার সাহেবের গোপনীয়তায় ব্যাঘাত ঘটায়নি। আফসার সাহেব রুমে এসে দরজা আটকিয়ে দিলেন। তার মুখশ্রী যেন প্রায় রক্তশূন্য হয়ে গিয়েছে। ফ্যাকাশে উদ্বিগ্ন চেহারায় ধরপাকড় হওয়ার ভয় স্পষ্ট। আফসার সাহেব পার্সেলটা টেবিলে ছুঁড়ে দিয়ে মুখ চেপে পাশের নরম সোফায় বসে ধপ করে বসে পড়লেন। মস্তিষ্ক তীব্র উৎকণ্ঠায় ঝিমঝিম করতে লাগলো, গলা ও ঠোঁট শুকিয়ে এলো। তিনি ছোট্ট গোল টেবিল হতে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করলেন। ভেজা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন তিনি। অতঃপর দীর্ঘক্ষণ পার্সেলের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি। উৎকণ্ঠিত কণ্ঠে স্বগতোক্তি করে বললেন, এই পার্সেল পাঠালো কে? যেই পাঠিয়েছে সে নিশ্চয়ই আমার ব্যাপারে জানে, কিন্তু সে মানুষটাকে। আফসার সাহেব ভাবনার কেতাবেই ডুব দিলেন, কিন্তু হাতড়ে হাতড়েও পার্সেল পাঠানো অজ্ঞাত ব্যক্তিটি সম্পর্কে ধারণা করতে পারলেন না তিনি। এরই মাঝে তার ফোন বাজখায় সুরে বেজে উঠল। আকস্মাৎ ফোনের শব্দে হতচকিত আফসার সাহেব দ্রুত কল উঠালেন। ফোনের ওপাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট জরুরি মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিলেন তাকে। আফসার সাহেব কোনো প্রকার জবাব না দিয়ে কল কেটে উঠে দাঁড়ালেন। ফোনটি পকেটে ঢুকিয়ে এগিয়ে গেলেন পার্সেলটির দিকে। পার্সেলটি নিয়ে টেবিলের ড্রয়ারে রেখে রুম থেকে বের হতে চলে গেলেন তিনি। মনে মনে ভাবলেন অফিস হতে ফিরে পার্সেলটির একটা ব্যবস্থা করা যাবে। সকালের নাস্তার টেবিল রমরমা, বিভিন্ন পদের খাবার দিয়ে ডাইনিং টেবিল ভরপুর। অসংখ্য খাবার দেখে রাকিবের চক্ষু চড়ক গাছ। সে বৃহদাকার বিস্মিত নেত্রযুগল দ্বারা বিভিন্ন পদের খাবারের দিকে অপলক চেয়ে রইল। তার এই বিস্ময়ের মাত্রা উপলব্ধি করতে পেরে সালমা বেগম ক্ষীণ শব্দে হেসে উঠে বললেন, এত অবাক হওয়ার কি আছে রাগিব? রাগিবের বিস্ময় তখনও কাটেনি। সে বিস্মিত কণ্ঠে বলল, এত খাবার কেন আন্টি? কে খাবে এসব? কেন তুমি? রাগিব আরেক দফা বিস্মিত হলো, বলল, অসম্ভব আন্টি, এত খাবার খেলে আমি বেলুনের মতো উড়ে যাব। এত খাবার রান্না করেছেন কেন? কেন আবার? তুমি এখন আমাদের জামাই, সেই হিসেবে তো খাবার দাবার রান্না করতেই হয়, তাই না? এটা হলো সকালের জামাই ভোজ, দুপুর আর রাতটা তো আছে। আন্টি, আপনি তো আমাকে খাইয়ে মেরে ফেলবেন দেখি।
আমি এত পেটুক না, একটু কম করে রান্না করবেন প্লিজ। আর আজকে আমার আর সাবিয়ার জন্য লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা করার দরকার নেই, আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। সালমা বেগম মৃদু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, সাবিয়া সাবিত কোথায়? আসছে ওরা, তুমি খাওয়া শুরু করো। ওরা আসুক, তারপর খাওয়া দাওয়া শুরু করব। আপনিও বসুন আন্টি। সালমা বেগম চেয়ার টেনে বসে বললেন। 2 মিনিটের মাঝে সাবিহা ও সাবিত ডাইনিং রুমে চলে এলো। তাদের প্রতিক্রিয়াও ঠিক রাগিবের মতো হলো। এ নিয়ে কিছুক্ষণ হাসাহাসি শেষে নাস্তা খাওয়া শুরু করলো। মন থেকে ডেটে যেতে চাইছো তো? টার্টল নেক সোয়েটারের ওপর কালো ব্লেজার পরতে পরতে সাবিহাকে জিজ্ঞেস করলো রাগিব। সাবিহা তখন ড্রেসিং টেবিলের সামনে অবিন্যস্ত চুলের গোছাকে রাবার ব্যান্ড দিয়ে বিন্যস্ত করতে ব্যস্ত। আয়নার মাধ্যমে রাগিবের পানে চাইল সে। অপলক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইল। তার এই দেখার তৃষ্ণা যেন মিটল না। ভাবতেও অবাক লাগে, আয়নায় ভেসে ওঠা প্রতিবিম্বের মানুষটি আজ তার, অথচ গতকাল সকাল অবধি সব কিছু অনিশ্চিত ছিল। প্রথম ভালোবাসাকে দীর্ঘস্থায়ী ও শেষ ভালোবাসা হিসেবে পাওয়ার সৌভাগ্যটা তার হবে কি না সেটাও জানা ছিল না সাবিহার। তবে ভাগ্যের পরিক্রমায় রাগিব আজ থেকে বৈধভাবে তার। সাবিহার নিশ্চুপতা উপলব্ধি করে রাগিব পুনরায় একই প্রশ্ন করল। ঘোর কাটল সাবিহার। ক্ষীণ লাজুক প্রসন্ন হাসি দিয়ে বিনা দ্বিধায় বলে বসল সে, অবশ্যই ডাউট আছে। রাগিব স্মিত হাসল। ব্লেজারের স্লিপ ঠিক করতে করতে বলল, ছিল, কিন্তু তোমার কনফিডেন্টলি অ্যান্সার দেওয়া দেখে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। সাবিহা প্রত্যুত্তরে মুচকি হাসল। অতঃপর চেয়ারের ওপর থেকে উঠে ঘিয়ে রঙের লং জ্যাকেট গায়ে জড়িয়ে রাগিবের সামনে এসে দাঁড়ালো। বলল, রেডি? হুম, তাহলে যাও যাক। অবশ্যই। এই বলে রাগিব সাবিহার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। হিমশীতল পরিবেশেও এক উষ্ণ ছোঁয়া অনুভব করল সাবিহা। তার সর্বাঙ্গ অল্প বিস্তর কেঁপে উঠল। প্রথমবারের মতো রাগিবের স্পর্শে তার অন্তঃস্থলে তীব্র সুখানুভাব হলো। ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। রাগিব আর চোখে তাকালো সাবিহার পানে। তার স্নিগ্ধময়ের স্নিগ্ধ আবেশী হাসিতে বিগলিত হলো রাগিব। তার হাতের মুঠো দৃঢ় হলো। সাবিহা তা উপলব্ধি করতে পেরে ঠোঁট চেপে হেসে বলল, কি হলো, যাবেন না? রাগিবের আশা ভঙ্গ হলো। সে আশা করেছিল সাবিহা হয়তো ভীষণ লজ্জায় নুয়ে পড়বে। তার গোলগাল দুটো ঈষৎ রক্তিমা ভাব ধারণ করবে তার গাল দুটো। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সাবিহা ঠিক উল্টো কাজটা করলো। বিয়ের পর রোম্যান্টিক ডেটে যাওয়ার প্রস্তাবে তৎক্ষণাৎই রাজি হলো সে। ছোটবেলা হতে বিদেশি সংস্কৃতিতে গড়ে ওঠা সাবিহার মননে সকল বিষয় লজ্জাভাবটা তুলনামূলক একটু কম। বাঙালি মেয়েরা যেখানে বিয়ের পর স্বামীর সাথে লাজুক কণ্ঠ ব্যতীত কথাই বলতে পারে না, সেখানে সাবিহা ব্যতিক্রম। সে এইসব লাজুক মুহূর্তে সময় না দিয়ে রাগিবকে পুরোপুরি জেনে নিতে সময় দিতে চাইছে। রাগিবকে গভীরভাবে ভালোবাসতে চাইছে, যে ভালোবাসায় থাকবে না কোনো খাদ। ঈষৎ নীলাভ সবুজ টলমল পানির ওপর দিয়ে ধীর গতিতে বয়ে চলছে তাদের গন্ডোলাটি। মাঝারি আকারের গন্ডোলাটি বেশ কারুকার্যপূর্ণ। সম্মুখ প্রান্তে রয়েছে সোনালি রঙের ঘোড়ার একটি মূর্তি। গন্ডোলার দুপাশে লাল ও সাদা রঙের গোলাপ দিয়ে সাজসজ্জায় পরিপূর্ণ। বসার জন্য রয়েছে দুটো চেয়ার। গন্ডোলাটি মূলত দম্পতিদের জন্য, ফলে রাগিব ও সাবিহা বেশ আরাম আয়েশের সহিত বসতে পেরেছে। দুপাশে বিভিন্ন উচ্চতার দালানের মাঝ দিয়ে বয়ে চলা সরু খালের টলমলকৃত পানির উপর দিয়ে বয়ে চলেছে গন্ডোলাটি। তাদের গন্ডোলার আশেপাশে চলাচল করছে আরও গন্ডোলা। কিছু দূর পর পর গন্ডোলাটি ছোট আকৃতির কিছু ব্রিজ অতিক্রম করে চলছে। ব্রিজের এপাশের রাস্তা ও ওপাশের রাস্তার দূরত্ব নিতান্তই কম। দুই পাশের রাস্তায় খালের ধার ঘেঁষে গড়ে উঠেছে ছোটোখাটো কিছু স্থায়ী ও অস্থায়ী রেস্তোরাঁ। কিছু কিছু কপতিরা সেখানে বসে গল্প করছে এবং কফি খাচ্ছে, তো কিছু কপতি লোক লজ্জার পরোয়া না করে খানিক অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছে। রাগিব ও সাবিহা একে অপরের হাত ধরে চলমান পরিবেশটি দারুণ উপভোগ করছে। আধ ঘন্টা দীর্ঘ রোম্যান্টিক গন্ডোলা রাইড শেষে তারা হেঁটে হেঁটে সরু গলি পেরিয়ে একটি রেস্তোরাঁয় এসে বসলো। লাঞ্চের জন্য অর্ডার করলো পাস্তা অল টোনো ও রেড শ্রিম্প। লাঞ্চ শেষে ভ্যানিশের সরু গলি ধরে হাঁটলো তারা। শেষ বিকেলে একটি জুয়েলারি দোকানে ঢুকে সাবিহার জন্য সূক্ষ্ম কারুকার্যে খচিত হার্ট শেপের একটি লকেট কিনে দিল রাগিব। অনুরাগের সহিত সাবিহার গলায় পরিয়ে দিল সেটি। অতঃপর তার স্নিগ্ধময়ী ললাটে এঁকে দিল ভালোবাসায় মোড়ানো আলতো একটি চুম্বন। রাগিবের নিভৃত ছোঁয়ায় আবেগী হয়ে উঠল সাবিহা।
তার আখিজোড়া ঈষৎ সিক্ত হয়ে এলো। সে মৃদু হাসি দিয়ে নিচু কণ্ঠে বলল, থ্যাংক ইউ সো মাচ রাঘিব। রাগিব প্রত্যুত্তর করল না। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি ঝুলিয়ে সাবিহাকে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে মধ্যরাত ছুঁই ছুঁই। রাগিব ও সাবিহা এখনও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়নি। দুজনের কারোরই মন চাইছে না এই দারুণ উপভোগ্য সময়গুলো ফেলে চার দেয়ালের মাঝে বন্দী হতে। তারা চাইছে আজ রাতটা এই শহরের মাঝে বিচরণ করে কাটিয়ে দিতে, হিমহিমে শীতল হাওয়ার মাঝে বসে জ্যোৎস্না বিলাস করতে, একে অপরের হাতে হাত রেখে নিশ্চুপ সময়গুলো উপভোগ করতে। রাতের খাবার খেয়ে রেস্তোরাঁয় সময় কাটিয়ে সরু গলিগুলো দিয়ে হাঁটছে তারা। প্রায় জনমানব শূন্য গলি ও রাস্তাগুলো গভীর নীরবতায় ছেয়ে আছে। এই নীরবতার সাক্ষী হয়ে পথ পাড়ি দিচ্ছে নতুন ভালোবাসায় মোড়ানো এক দম্পতি। রাগিব ও সাবিহা বিনা বাক্যে হেঁটে চলছে। কিছু দূর যেতেই রাগিবের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল তাদের ব্যতীত এই রাস্তায় এক লোক হাঁটছে বললে ভুল হবে, লোকটি তাদের পিছু নিয়েছে। রাগিব নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তিকে ভুল প্রমাণিত করতে পরপর দুটো গলি অতিক্রম করলো। তাদের পিছু পিছু লোকটিও দুটো গলি অতিক্রম করলো। না, রাগিবের এই ধারণা ভুল প্রমাণিত হলো না, সত্যিই লোকটি তাদের পিছু নিয়েছে। রাগিব সতর্ক হলো, সাবিহার হাতখানা শক্ত করে ধরল। আকস্মাৎ হাতের বাঁধন দৃঢ় হওয়ায় কিঞ্চিত অবাক হলো সে। এই নিয়ে রাগিবকে প্রশ্ন করতে সে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে রাগিবের দিকে চাইল, কিন্তু রাগিব তাদের পিছু নেওয়া ব্যক্তিটিকে দেখতে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল। অমনি লোকটি আকস্মাৎ রাগিবের উপর ঝাঁপিয়ে পড়ল। আপাদমস্তক কালো পোশাকে আচ্ছাদিত, মুখে মাস্ক পরিহিত আগন্তুকের অতর্কিত হামলায় ভারসাম্য হারিয়ে রাগিব মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মাৎ ভয়ঙ্কর এই ঘটনার সম্মুখীন হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল সাবিহা। সে স্তব্ধ দৃষ্টিতে রাগিব ও অজ্ঞাত লোকটির দিকে চেয়ে রইল। এদিকে রাগিব ঘটনার আকস্মিকতায় শূন্য মস্তিষ্ক হয়ে পড়ল, ফলে আত্মরক্ষার্থে লোকটির ওপর ফিরতে আক্রমণ করে উঠতে পারল না সে। তার এই নিরাধার অবস্থার সুযোগ নিয়ে অজ্ঞাত লোকটি পুনরায় তার ওপর হামলা চালালো। এ পর্যায়ে সে রাগিবের মুখে একটি ঘুষি দিয়ে তাকে দুর্বল করার প্রচেষ্টা চালালো। ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে রাগিব লোকটিকে নিজের ওপর হতে সরিয়ে এক ধাক্কায় পাশে ফেলে দিল এবং নিজের কিছুটা পিছিয়ে গিয়ে উঠে দাঁড়ালো। আগন্তুকও পূর্বের ন্যায় সর্বশক্তিতে উঠে গিয়ে পুনরায় রাগিবের ওপর আক্রমণ চালালো, কিন্তু এ পর্যায়ে রাগিব সেই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হলো। সে আগন্তুকের হাত আটকে মুখ বরাবর একটি ঘুষি মারল, ফলে আগন্তুক কয়েক কদম পিছিয়ে ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ রাগিব তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আর ইউ ম্যান? আগন্তুক জবাব দিল না, বরং ক্ষণেই কোমরের পাশ হতে পিস্তল বের করে রাগিবের উপর তাক করল। আকস্মিক এই ঘটনায় থতমত খেয়ে গেল রাগিব ও সাবিহা। তাদের কিছু বুঝে ওঠার পূর্বেই আগন্তুক ট্রিগার চেপে একটি গুলি চালালো, কিন্তু ভাগ্যের পরিক্রমায় গুলিটি রাগিবকে স্পর্শ করতে পারল না। আগন্তুকের নীরব আক্রমণে সাবিহা ও রাগিব ঠিক বুঝে উঠতে পারল না সে কী চাইছে। চোর ডাকাত হলে নিশ্চয়ই এতক্ষণে টাকা চাইতো কিংবা টাকা ছিনিয়ে নিয়ে চলে যেত, কিন্তু এই পর্যন্ত আগন্তুক ছিনতাইপূর্ণ কোনো কাজ করলো না। অবাক হওয়ার বিষয় বটে। মুহূর্তেই আগন্তুক পুনরায় ট্রিগার চাপতে উদ্যত হলো। তার এই চেষ্টা বিফল করতে রাগিব দৌড়ে আগন্তুকের দিকে এগিয়ে গেল, কিন্তু তার পৌঁছানোর পূর্বেই সাবিহা এগিয়ে এসে সর্বশক্তি দিয়ে আগন্তুকের কবজিতে পা দিয়ে আঘাত দিল, ফলে আগন্তুকের হাত হতে পিস্তল দূরে গিয়ে পড়ল। এরই সুযোগে রাগিব তার ওপর ঝাঁপিয়ে পড়ল। আগন্তুককে দুটি ঘুষি দিতেই আগন্তুক ফিরতেই মারল রাগিবকে। এভাবে দুজনের মাঝে ধস্তাধস্তি চলল। ধস্তাধস্তির এক পর্যায়ে রাগিব আগন্তুকের মাস্ক খুলতে নিল, এটি দেখার জন্য যে লোকটি প্রকৃতপক্ষে কে, কিন্তু আগন্তুক রাগিবকে সেই প্রচেষ্টায় বিফল করে দিল। তবে রাগিবও পুনরায় চেষ্টা চালালো এবং এই চেষ্টায় সে সফল হলো। আগন্তুকের মাস্ক খুলে তার চেহারা দর্শন করতেই রাগিব আশ্চর্যজনিত হলো, কারণ আগন্তুক আর কেউ নয়, বরং তার বহু পুরনো শত্রু আর্নল্ড। সে আর্নল্ডকে দেখে ভীষণ আশ্চর্য হলো, কারণ তার কাছে থাকা তথ্য মতে আর্নল্ডের বেঁচে থাকা অসম্ভব। তাহলে আর্নল্ড বেঁচে আছে কি করে? এই চিন্তা করে রাগিবের বিস্ময়াভাব যেন কাটছেই না। এদিকে আর্নল্ডের চেহারা রাগিবের সম্মুখে বহিঃপ্রকাশ হতে সে মাস্ক দিয়ে নিজের চেহারা আবৃত করে ফেলল। অতঃপর রাগিবের নিকট হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সেই স্থান ত্যাগ করল। রাগিব তখনও মাটিতে বসে আছে। সে আর্নল্ডের বেঁচে ফেরার অঙ্ক কষতে ব্যস্ত। শেষ মুহূর্তে রাগিবকে এইরূপ নিস্তেজ হতে দেখে খানিক অবাকই হলো সাবিহা। সে কোণা থেকে এগিয়ে রাগিবের সম্মুখে গিয়ে দাঁড়ালো, কণ্ঠে বিস্ময়ের ভাব প্রকাশ করে জিজ্ঞেস করল, শেষ সময় এসে
এইভাবে ছেড়ে দিলেন কেন লোকটাকে? রাগিব ফ্যাল করে সাবিহার পানে চাইলো। এখন সে সাবিহাকে কী জবাব দেবে তা ভাবতে লাগলো। সাবিহা তার কাছে কোনো জবাব না পেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। জিজ্ঞেস করলো, কি ভাবছেন এত? খানিক বাদে রাগিব জবাব দিল, কিছুই না, চলো বাড়িতে ফিরে যাই, এই জায়গা খুব রিস্কি লাগছে। এই বলে সে উঠে দাঁড়ালো সাবিহাও। অতঃপর রাগিব সাবিহার হাত ধরে নীরবে হাঁটতে লাগলো। রাগিবের মস্তিষ্কে চলছে নানা প্রশ্নের জোয়ার, যা সবটাই আর্নল্ডকে ঘিরে। যেহেতু আর্নল্ড জানে রাগিব সিসিলি ছেড়ে ভ্যানিসে অবস্থান করছে, সেহেতু সে এটাও জানে রাগিব সাবিহাকে বিয়ে করেছে। আর তার সাথে রাগিবের যে পর্যায়ে শত্রুতা আছে, তাতে সে নিশ্চয়ই এবার বড় কোনো পরিকল্পনা নিয়ে ফিরে এসেছে। এতে কোনো সন্দেহ নেই, আর্নল্ড রাগিবের পাশাপাশি সাবিহার ক্ষতি করারও চেষ্টা করবে। রাগিব ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে পড়ল। সাবিহাকে নিয়ে আকাশ পাতাল চিন্তাভাবনা তাকে অবিষ্ট করে ফেলল। ভেবে রাখলো আজ বাড়িতে পৌঁছে সর্বপ্রথম অ্যান্ড্রুকে ফোন করে আর্নল্ডের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানবে এবং বাড়ির আশেপাশে গুপ্ত লোকেদের দ্বারা নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। কিন্তু এতে আফসার সাহেবের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সাবিহার বিপদপূর্ণ এক ভবিষ্যতের ভাবনা রাগিবের মস্তিষ্কে আসতে সে শিউরে উঠল। নিজের হাতের মুঠোয় সাবিহার হাত নিয়ে দৃঢ়ভাবে চেপে ধরল। তার দৃঢ় স্পর্শে কিঞ্চিত ব্যথা পেল সাবিহা। ক্ষণের মুখ দিয়ে শব্দ নির্গত করতে রাগিব তটস্থ হলো। তৎক্ষণাৎ তার হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ল রাগিব। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে সাবিয়া? কিছু না, আপনি হাতটা একটু জোরে ধরায় ব্যথা পেয়েছিলাম, দ্যাটস ইট। রাগিব নিজের ভুল বুঝতে পারল, খানিক লজ্জিত হলো, নিচু স্বরে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। রাগিবকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবিহা আশ্বস্ত করে বলল, বুঝতে পেরেছি, কিছুক্ষণ আগের ইনসিডেন্টটা নিয়ে চিন্তা করছেন তাই তো? এত চিন্তা করার কি আছে? আর আমার কিচ্ছু হবে না, কারণ আপনি সব সময় আমার সাথে আছেন। রাগিব দুর্বল চিত্তে হাসল। পুনরায় প্রিয় মানুষকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলেছে, তা ঢের বুঝতে পারছে রাগিব। সে কিয়ৎক্ষণ সাবিহার পানে চেয়ে রইল। হঠাৎ কি মনে করে বলল, এই ঘটনা সম্পর্কে তোমার বাবাকে কিছু বলো না সাবিহা। আঙ্কেল ভাবতে পারে হয়তো আমাকে বিয়ে করে তোমার বিপদ বেড়ে গেছে। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, আব্বু এই নিয়ে কিছুই জানতে পারবে না। থ্যাঙ্কস সাবিহা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। আপনি কি লোকটাকে চিনতেন? সাবিহার এমন সন্দেহজনক প্রশ্নে রাগিবের বুক ধক করে উঠল, ঠোঁটজোড়া শুকিয়ে এলো। নিজের এই অস্থির চিত্ত সাবিহার দৃষ্টির অগোচরে রাখতে নিজেকে নিয়ন্ত্রণ করল সে। প্রশ্নটিকে হেসে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আরে কি যে বলো না, আমি লোকটাকে চিনবো কি করে? সাবিহার সন্দেহ পুরোপুরি দূর হলো না। সে পুনরায় জিজ্ঞেস করল, তাহলে আপনি লোকটিকে যেতে দিলেন কেন? রাগিব হাস্যোজ্জ্বল মুখে জবাব দিল, ইচ্ছে করে যেতে দিয়েছি নাকি? আমার পক্ষে আর হাত চালানো সম্ভব ছিল না, শরীর ছেড়ে দিয়েছিল, এজন্যই লোকটা ছাড়া পেয়ে গেল। আমার মধ্যে ফুল এনার্জি লোডেড থাকলে আমি ওই বদমাইশকে ছাড়তাম নাকি? সাবিহা প্রত্যুত্তর করল না, মুচকি হাসল। তার চেহারার প্রতিক্রিয়া বলে দিল সে রাগিবকে আর সন্দেহ করছে না। তার হাসি দেখে স্বস্তি মিলল রাগিবের, চিন্তামুক্ত হলো সে। সারাদিনের ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে দ্রুতই ঘুমিয়ে পড়ল সাবিহা। কিন্তু শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও রাগিবের আঁখি জোড়ায় ঘুম হানা দিল না। সে শুয়ে শুয়ে সাবিহার গভীর ঘুমের অপেক্ষা করল। আধা ঘন্টা পেরোতেই সাবিহা দুনিয়া ভুলে গভীর ঘুমে মগ্ন হলো। সেই সুযোগে রাগিব চুপিসারে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। 5 দিনের বিজনেস ট্যুরে আফসার সাহেব ও সামাদ শহরের বাইরে অবস্থান করায় রাগিব নিশ্চিন্ত হয়ে এন্ড্রুকে কল করলো। এন্ড্রু কল রিসিভ করতেই রাগিব গম্ভীর কণ্ঠে বলে উঠল, এন্ড্রু, তুমি কি আর্নল্ডের ডেথের নিউজ সম্পর্কে শিওর? আকস্মাৎ রাগিবের ফোন, উপরন্তু তার এই প্রশ্নে ভ্যাবাচাকা খেলো এন্ড্রু। আকাশ হতে পড়েছে এমন ভাব ধরে বলল, জি স্যার। আপনি হঠাৎ আর্নল্ডের সম্পর্কে জানতে চাইছেন কেন? যা প্রশ্ন করেছি তার জবাবটা আগে দাও এন্ড্রু। তুমি কি ওর ডেথের ব্যাপারে শিওর? এন্ড্রু নিজেকে সামলে নিল, বলল, জি স্যার, একদম শিওর। কার অ্যাক্সিডেন্টেই আর্নল্ড মারা গিয়েছে। ওর সাথে বাকি যে দুজন ছিল তারাও মারা গিয়েছে। অত উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার পর বেঁচে থাকার ন্যূনতম চান্সটুকুও থাকে না স্যার। তাহলে আর্নল্ড বেঁচে গেল কি করে, আবার সামনেই বা এলো কি করে? রাগিবের এহেন কথায় থতমত খেলো এন্ড্রু, বিস্মিত কণ্ঠে বলল, তা কি করে সম্ভব স্যার? আমরা গাড়িতে 3 জনেরই ডেড বডি দেখেছিলাম। আচ্ছা এসব বাদ দাও, আর্নল্ড যেহেতু বেঁচে আছে সেহেতু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
বাড়িতে সিকিউরিটি আরও কড়া করো, আর ভ্যানিসে পর্যাপ্ত সিকিউরিটি অ্যারেঞ্জ করো। তবে অ্যাট ফার্স্ট আর্নল্ডের পজিশন জানতে কয়েকজনকে কাজে পাঠাও। বাকিটা তুমি দেখে নাও, পারবে তো? জি স্যার, অবশ্যই পারবো, আপনি নিশ্চিত থাকুন। আচ্ছা স্যার, অনিক স্যারকে কি এ ব্যাপারে জানাবো? হ্যাঁ জানাও, ওকে অ্যালার্ট থাকতে বলো। ওকে স্যার। কল কেটে দিল রাগিব। তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। সাবিহাকে নিয়ে তার অন্তঃস্থলে নানা রূপ খারাপ চিন্তা উকি দিল। তার স্নিগ্ধময়ীকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলল। দৃঢ় চিত্তে রাগিব পরিণত হলো দুর্বল চিত্তে। সব পরিস্থিতিতে যে নিজেকে সর্বোচ্চ সামলে রাখতে সক্ষম, সেও প্রিয়জনকে হারানোর ভয়ে নিস্তব্ধ হয়ে পড়ল। সাবিহাকে ভার্সিটিতে নামিয়ে দিতে গিয়েছে রাগিব। 2 দিন বাদে আজ গেস্ট হাউস থেকে সাবিহার রুমে সব কিছু স্থানান্তর করতে ব্যস্ত ছিল রাগিব ও সাবিহা। এরই মাঝে ভার্সিটি যাওয়ার সময় হয়ে যাওয়ার দুজনে বেরিয়ে পড়ে। এদিকে তাদের এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হাত বাড়ায় সালমা বেগম। রাগিবকে অনুপস্থিতিতে তিনি রাগিবের অগোছালো জিনিসগুলো গুছিয়ে সাবিহার রুমে নিয়ে যেতে লাগলেন। তার সাথে কাজে নেমে পড়ল একজন সার্ভেন্টও।